প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমরা ইলাস্ট্রেটর সি এর বিকাশ লেভেলের টিউটোরিয়ালে অবজেক্ট মেনুর রাস্টারাইজ এবং ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই দুটি কমান্ড নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি কমান্ড এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে। যখনই আমরা আর্টবোর্ডে কোনো শেপ ড্র করব এবং সেই শেপটা যখন আমরা সিলেক্ট করে নিব সিলেকশন টুলের মাধ্যমে, সিলেক্ট করার পরে এবার যদি আমরা অবজেক্ট মেনুতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে রাস্টারাইজ এবং ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই দুটি কমান্ড এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এই দুটি কমান্ড এখন আমরা আমাদের শেপের উপরে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে সর্বপ্রথমে আমি রাস্টারাইজ যে কমান্ডটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। তো রাস্টারাইজ যে কমান্ডটি রয়েছে এটার সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবেন। তো ফটোশপে যারা কাজ করেছেন তারা এই রাস্টারাইজ সম্বন্ধে জেনে থাকবেন। তারপর আমি এখানে বলছি রাস্টারাইজ যে কমান্ডটি রয়েছে সেটার মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে অর্থাৎ ভেক্টর কোনো অবজেক্টকে পিক্সেলেট করে ফেলতে পারি। তো আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি তখন সেই অবজেক্টটা থাকে ভেক্টর বেস অর্থাৎ লাইন আর্টওয়ার্ক থাকে। এখানে কোনো পিক্সেল থাকে না। তো যখনই আমরা এই অবজেক্টটাকে রাস্টারাইজ করে ফেলবো অর্থাৎ পিক্সেলেট করে ফেলবো তখন সেই অবজেক্টটা আর লাইনের উপর নির্ভর করে থাকবে না, যেটা পিক্সেল বেস হয়ে যাবে। তো এই সম্বন্ধে যারা আরো বিস্তারিত জানতে চান তারা আমার চ্যানেলের প্লেলিস্টের ফটোশপ বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স এই লিস্টে গিয়ে রয়েছে দ্বিতীয় নাম্বার। তো এখানে আছে যে অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়াল CS6 ফর বিগিনার্স। এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর কি এ নিয়ে বিস্তারিত আলোচনা। তো এই টিউটোরিয়ালটা দেখে নেবেন। এই টিউটোরিয়ালটা দেখলে আশা করি ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্বন্ধে আপনারা সম্যক একটা ধারণা পেয়ে যাবেন এবং সেই সাথে ফটোশপে কি নিয়ে কাজ করা হয় এবং ইলাস্ট্রেটরে কি নিয়ে কাজ করা হয় সেটা সবাই জানতে পারবেন। এবং ভেক্টর ইমেজ এবং পিক্সেল বেস যে ইমেজ রয়েছে অর্থাৎ রাস্টার ইমেজ সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। তো আমি আমার মূল টিউটোরিয়ালে ফিরে যাচ্ছি। তো এখানে আমরা যে ইলিশটা ড্র করেছি এটাকে যদি আমরা জুম করি, আমি কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে প্রেস করে এখানে জুম করলাম। জুম করে হ্যান্ড টুলের মাধ্যমে আমি এটাকে একটু সরিয়ে এটার যে এজ রয়েছে অর্থাৎ কিনারা বরাবর নিয়ে যাচ্ছি। তো এখানে এজের দিকে আপনি যদি খেয়াল করেন তারা দেখতে পাবেন এজটা কিন্তু স্মুথ রয়েছে। তো এই স্মুথ হওয়ার কারণ এখানে যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর ইমেজ ড্র করেছি। অর্থাৎ ইলাস্ট্রেটরে আমরা প্রথমেই একটা ইলিশ ড্র করেছি। এটা সম্পূর্ণ একটা ভেক্টর বেস ইমেজ অর্থাৎ লাইন আর্ট, অর্থাৎ এটা গাণিতিকভাবে এখানে এই শেপটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যখনই আমরা রাস্টারাইজ করে ফেলবো অর্থাৎ এই ইমেজটা তখন আমরা মনিটরে লাইন আর্টওয়ার্কের মাধ্যমে দেখতে পাবো না, এটা দেখতে পাবো পিক্সেল বেস অর্থাৎ স্কোয়ার আকারে এটা এখানে ভাগ হয়ে যাবে। আর এটা দেখানোর জন্য আমি এখানে এই ইলিশটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম। আমি আবার জুম আউট করে দিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমরা অবজেক্টে চলে যাই। অবজেক্টে চলে গিয়ে এখানে রাস্টারাইজ এই কমান্ডটা অ্যাপ্লাই করলাম। তো রাস্টারাইজ কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে রাস্টারাইজের একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে। তো এখানে এর অধীনে অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কালার মডেল। তো কালার মডেল এখানে প্রথমে রয়েছে CMYK এবং তারপরে দেখতে পাচ্ছেন গ্রে স্কেল এবং এই বিট ম্যাপ। তো গ্রে স্কেল দিলে যে কোনো কালার ইমেজ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আর বিট ম্যাপ দিলে প্রয়োজন মনে করলে আমরা বিট ম্যাপ ব্যবহার করতে পারি। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হলো রেজুলেশনের অধীনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে স্ক্রিনে 72 ppi অর্থাৎ 72 পিক্সেল পার ইঞ্চ, মিডিয়ামে আছে 150 ppi 150 ppi এবং হাইতে রয়েছে 300 ppi এবং এখানে আছে ইউজ ডকুমেন্ট রাস্টার ইফেক্ট রেজুলেশন অর্থাৎ এই ডকুমেন্ট ওপেন করার সময় আমরা যে রেজুলেশনটা নিয়েছি সেটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং আদার দিলে আমরা আমাদের পছন্দ মতো রেজুলেশন আমরা এখানে বসাতে পারবো। অর্থাৎ আমরা চাচ্ছি যে এখানে 250 ppi যদি বসাতে চাই তাহলে 250 এখানে টাইপ করে দিতে পারি, যেটা এই চার্টে নেই। এখানে আছে 72 150 এবং 300। এর ভিতরে এইগুলো ছাড়া আমরা যদি আরো কম বা বেশি রেজুলেশন আমরা এখানে সেট করতে চাই সেটা আমরা এখানে টাইপ করে দিতে পারি। সেজন্য প্রথমে আমাদের আদার সিলেক্ট করে দিতে হবে। এছাড়া এখানে যে রেডিমেড রেজুলেশনগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি কোনো ভেক্টর ইমেজকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে শো করাতে চাই তখন আমরা কি করব, সেই ভেক্টর ইমেজটাকে প্রথমে রাস্টার করে নিব, তখন সেটা পারফেক্টলি দেখা যাবে। সেজন্য আমাদেরকে এই কারণেই কোনো ভেক্টর ইমেজকে আমরা প্রথমে রাস্টারাইজ করে নিব। ইলাস্ট্রেটরে আমরা যে সকল আর্ট তৈরি করে থাকি সেগুলো মূলত আমরা পেইন্ট প্রিন্টার জন্য তৈরি করে থাকি। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য যদি আমরা কোনো আর্টওয়ার্ককে সাবমিট করতে চাই ইলাস্ট্রেটর তৈরি করে তাহলে সর্বপ্রথমে আমরা সেটাকে রাস্টারাইজ করে নিব বা পিক্সেলেট করে নিব।
তো এটাকে আমি রাস্টারাইজ করে দেখাচ্ছি। তো অবজেক্টে গিয়ে আমরা যদি রাস্টারাইজ কমান্ডটা দিই তাহলে পূর্বের মতোই রাস্টারাইজের যে ডায়ালগ সেটা ওপেন হয়েছে। তো আমরা চাচ্ছি যে রেজুলেশন কমিয়ে দিয়ে এখানে 72 ppi ব্যবহার করব অথবা 150 ব্যবহার করতে পারি। তো আপনি আপনার প্রয়োজন মতো যে রেজুলেশনটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে চাচ্ছি যে 72 ppi ব্যবহার করতে। তো 70 ppi আমি এখানে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাই তাহলে আমরা হোয়াইট দিব। যদি আমাদের সিলেক্টকৃত ইমেজের পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক থাকে তাহলে আমরা এই হোয়াইটটাকে সিলেক্ট করে দিব। অর্থাৎ হোয়াইটের পাশে যে রেডিও বাটন আছে সেটাকে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। আর যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই অপশনের পাশে যে রেডিও বাটনটা আছে সেখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দেবো। এটা তখনই বোঝা যাবে তখন যে ইমেজটা আমরা রাস্টারাইজ করবো সেটার ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক থাকে। তো আমি এখানে এটাকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি এখানে বোঝানোর জন্য। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এবং এই কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার ইলিশটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ব্ল্যাক করে ফেলেছি। তো আমি মূলত উপরের যে ইলিশটা আছে সেটাকে রাস্টারাইজ করব। তো সেই ইলিশটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে পুনরায় অবজেক্টে গিয়ে রাস্টারাইজে চলে গেলাম। রাস্টারাইজে গিয়ে এখানে কালার মোড সিএমএ রাখবো। যদি আমরা গ্রে স্কেল ব্যবহার করি তাহলে এটা কালারফুল যে আর্টওয়ার্কটা থাকবে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো আমি এখানে সিএমএ রাখলাম। যদি আমরা আমাদের ইমেজের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট চাই তাহলে আমি এখানে হোয়াইট যে রেডিও বাটনটা আছে সেটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিয়ে এরপরে আসে যে অপশনের অধীনে রয়েছে এন্টি এলিয়াসিং। এন্টি এলিয়াসিংটা কি? তো এটা সম্বন্ধে ফটোশপে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে আমি শর্টকাট বলে দিচ্ছি যে এন্টি এলিয়াসিংটা হলো যখন আমরা কোনো ইমেজকে রাস্টারাইজ করার পরে আমি এখানে নাম দিচ্ছি, নাম দিয়ে এটাকে রাস্টারাইজ করছি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এবার এটাকে ডিসিলেক্ট করে নিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে আমি জুম করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন পূর্বে যে ইলিশটার এজটা দেখিয়েছি বা কিনারাটা দেখিয়েছি সেটা কিন্তু স্মুথ ছিল, কারণ সেটা ভেক্টর বেজ ইমেজ ছিল, অর্থাৎ রৈখিক আর্ট ছিল, অর্থাৎ লাইন আর্ট ছিল। কিন্তু এখানে সেই লাইন আর্টটা নেই। যখন আমরা পিক্সেলেট করে ফেলেছি এটা পিক্সেল বেস ইমেজ হয়ে গেছে, অর্থাৎ রাস্টার ইমেজ হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটার কিনারাগুলো কিন্তু ফাটা ফাটা দেখা যাচ্ছে। দেখুন কাটা কাটা করাতের মতো দেখা যাচ্ছে, দাঁতওয়ালা। তো এইভাবে ইমেজটা শো করলে খুব খারাপ দেখা যায়। এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা কি করব, এন্টি এলিয়াসিংটা ব্যবহার করব। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করছি, আন্ডু করে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। পুনরায় আমি অবজেক্টে গিয়ে রাস্টারাইজে চলে গেলাম। গিয়ে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট থেকে এবার ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, তাহলে আরো দেখতে সুবিধা হবে। ট্রান্সপারেন্ট করে দিয়ে এখানে এন্টি এলিয়াসিংটা এবং আমি ব্যবহার করব। পূর্বে কিন্তু এন্টি এলিয়াসিংটা নাম ছিল। এবার আমি এখানে আর্ট অপটিমাইজ এই অপশনটা ব্যবহার করব। যদি টাইপ থেকে কোনো টাইপকে যদি আমরা রাস্টারাইজ করতে যাই তখন আমরা টাইপ অপটিমাইজড এই অপশনটা ব্যবহার করব। তো আমি এখানে আর্ট অপটিমাইজ এই অপশনটা ব্যবহার করছি। তো আর্ট অপটিমাইজড এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা এবার এটাকে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু যে ইলিশটা রয়েছে সেটার যে কিনারাটা ছিল সেটা কিন্তু প্রচুর শার্প ছিল যখন আমরা এন্টি এলিয়াসিং ব্যবহার করিনি। এন্টি এলিয়াসিংটা ব্যবহার করার ফলে এই ইলিশটার ব্যাকগ্রাউন্ডের সাথে তার কালারটা কিন্তু মিক্সড হয়ে গেছে, মিক্সড হয়ে এখানে আউটপুট তৈরি করেছে, যার ফলে এই ইলিশটার যে কিনারাটা রয়েছে সেটা আরো স্মুথ দেখা যাচ্ছে। ঠিক আছে, এন্টি এলিয়াসিংটা আমরা এই কারণেই ব্যবহার করবো। আমি কন্ট্রোল জেড দিয়ে এবার আন্ডু করছি। আন্ডু করে পুনরায় অবজেক্টে গিয়ে আমরা রাস্টারাইজে গেলাম। গিয়ে আমরা দেখেছি এন্টি এলিয়াসিং যদি নাম থাকে তাহলে ইমেজের আউটপুটটা কেমন দেখা যায়, আর এন্টি এলিয়াসিংটা যদি আমরা ব্যবহার করি তাহলে ইমেজের আউটপুটটা কেমন দেখা যায় রাস্টারাইজ করার পরে। তাহলে আমরা এন্টি এলিয়াসিংটা কেন ব্যবহার করবো এটা নিশ্চয়ই বুঝতে পারছি। তো পুনরায় আমরা রাস্টারাইজে চলে গেলাম। রাস্টারাইজে গিয়ে এখন দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটা আমরা কেন ব্যবহার করব। তো এখানে আমরা এন্টি এলিয়াসিং ব্যবহার করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজের যে কিনারাটা রয়েছে সেটা কিছুটা খরবাকৃতি দেখা যাচ্ছে। তো এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা অবজেক্টে গিয়ে রাস্টারাইজে গিয়ে ক্লিপিং মাস্ক ব্যবহার করব। তো এখন যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে যদি টিক দিয়ে দিই এই বক্সে, তাহলে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ এই অপশনটা এখানে অ্যাপ্লাই হবে। এবার আমরা যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বের যে এন্টি এলিয়াসিং করার পরেও যে খর্বাকৃতির কিনারাগুলো ছিল সেটা কিন্তু এখন আর তেমন দেখা যাচ্ছে না। খর্বাকৃতি দেখা যাচ্ছে কিন্তু ততটা দেখা যাচ্ছে না। ভালো করে খেয়াল করুন, এখন কিন্তু অনেকটা স্মুথ দেখা যাচ্ছে, কারণ ওই খর্বাকৃতির অংশটা মাস্কের মাধ্যমে এখানে হাইড হয়ে গেছে, যার ফলে রাস্টার ইমেজটা কিন্তু আমরা ততটা পিক্সেলেট আকারে দেখতে পাচ্ছি না।
রাস্টার ইমেজটারই যে কিনারাটা রয়েছে সেটা ততটা খর্বাকৃতি দেখতে পাচ্ছি না ক্লিপিং মাস্ক ব্যবহার করার ফলে। তাহলে আমরা বুঝতে পারছি যে রাস্টারাইজ ইমেজের যখনই আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ব্যবহার করব তখন এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটা ব্যবহার করলে আমাদের ইমেজের যে কিনারাগুলো রয়েছে সেগুলো ফাটা ফাটা আকারে দেখা যাবে না, সেটা অনেকটা স্মুথ আকারে দেখা যাবে। অনলি কিন্তু এখানে যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব, যদি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিছনে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ব্যবহার করি তাহলে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখানে আর আসবে না। দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যাচ্ছে মাস্কের অধীনে, মাস্কের পিছনে ঢাকা পড়ে গেছে। দেখুন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু আসছে এখানে, সেটা কিন্তু ক্রিয়েট ক্লিপিং মাস্ক ব্যবহার করার ফলে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা ব্যবহার করব না, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেখা যাবে না। যখনই আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ব্যবহার করব তখনই অনলি ক্রিয়েট ক্লিপিং মাস্কটা ব্যবহার করব। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার পরে আমরা যদি ওকে করি তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি কন্ট্রোল 0 দিয়ে এটাকে নর্মাল পজিশনে নিয়ে আসলাম। এখানে আরেকটি ব্যাপার, আমরা পুনরায় রাস্টারাইজ কমান্ডটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যাড অ্যারাউন্ড অবজেক্ট। ঠিক আছে, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা যখন হোয়াইট ব্যবহার করছি, হোয়াইট ব্যবহার করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডান দিকে বক্সটা রয়েছে অ্যারাউন্ড অবজেক্ট, এটা 0 পিটি রয়েছে। তো এটাকে যদি আমরা বাড়িয়ে 10 পিটি করে দেই এবং ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিছুটা চারিদিকে প্রসারিত হয়েছে। আমি পুনরায় কন্ট্রোল জেড দিয়ে আনডু করছি, করে পুনরায় আমি রাস্টারাইজে গিয়ে এখানে যদি আমি 0 দিয়ে দিই, 0 দিয়ে ওকে করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইলিপসের চারপাশে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ইলিপসটার সাথে একদম অ্যাড হয়ে আছে, ইলিপসটার সাথে কিন্তু একদম গা ঘেঁষে আছে, দেখতে পাচ্ছেন। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা একটু প্রসারিত করতে চাই, অর্থাৎ ইমেজটাকে যদি আরেকটু ফ্রি করে দিতে চাই, তখনই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বাড়ানোর জন্য এই অ্যাড অপশনটা ব্যবহার করব। তো এখানে অ্যাডের এখানে আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ড চাই ততটুকু মান এখানে আমরা টাইপ করে দিব। এখানে আমি এবার 20 পিটি টাইপ করে দিয়েছি। তো এখানে ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মূল যে ইলিপসটা রয়েছে তার থেকে চারিপাশে সরে গেছে, অর্থাৎ কিছুটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটি কথা, আমরা যখন অবজেক্ট মেনুর থেকে রাস্টারাইজ অপশনটা ব্যবহার করব তখন কিন্তু আমরা কোনো ভেক্টর শেপ বা আর্টওয়ার্কের উপর এই রাস্টারাইজ কমান্ডটা একবার ব্যবহার করার পরে সেটাকে একটা ফিরিয়ে আনতে পারবো না। অর্থাৎ যখনই আমরা রাস্টারাইজ অপশন ব্যবহার করব সেটাকে আনডু করে করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জায়গা থেকে রাস্টারাইজ অপশনটা ব্যবহার করতে পারি, সেটা হলো ইফেক্ট মেনু। ইফেক্ট থেকে যদি আমরা এই ইমেজটা সিলেক্ট অবস্থায়, দেখুন এখানে একটা রাস্টারাইজ অপশন রয়েছে, এখান থেকে যদি রাস্টারাইজ ব্যবহার করি তাহলে সেম ভাবে একই রকম সেই ডায়লগ বক্সটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে রাস্টারাইজ ব্যবহার করার সুবিধাটা আমি বলছি। এখানে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, আমি হোয়াইট করে দিলাম। এখানে অ্যাড যে অ্যারাউন্ড অবজেক্ট আছে এই বক্সে আমি 0 টাইপ করে দিলাম, দিয়ে আমি ওকে করলাম। ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে বাড়াতে চাই তাহলে পূর্বের যে অবজেক্ট থেকে আমরা রাস্টারাইজ কমান্ডটা ব্যবহার করেছিলাম সেখান থেকে ব্যবহার করার পরে কমান্ডটাকে ক্যান্সেল করার জন্য আনডু করতে হবে কন্ট্রোল জেড কিবোর্ড থেকে প্রেস করে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি আনডু না করে নন ডিস্ট্রাকটিভ ওয়ে আমরা সেটাকে বারবার ব্যবহার করতে পারবো ক্যান্সেল না করেও। সেটার জন্য আমরা এখানে ইফেক্ট মেনু থেকে রাস্টারাইজ কমান্ডটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি যদি রাস্টারাইজ কমান্ডটা ব্যবহার করি হোয়াইট ব্যাকগ্রাউন্ড 0 পিটি ওকে। তো এখন আমি চাচ্ছি যে এখানে এটাকে বাড়াবো, তো এটাকে ক্যান্সেল না করে আমরা কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে চারদিক থেকে প্রসারিত করতে পারি। তো সেজন্য আমাদের অ্যাপারেন্স যে প্যানেলটা আছে সেখানে চলে যেতে হবে। এখানে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপারেন্সের আইকনটা, তো এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপারেন্সের প্যানেলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে যদি এটা না থাকে আমরা উইন্ডো মেনু থেকে অ্যাপারেন্সে ক্লিক করে অ্যাপারেন্স প্যানেলটা ওপেন করতে পারেন। তো অ্যাপারেন্স প্যানেলটা ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই অবজেক্টটার উপরে যে কটা কমান্ড ব্যবহার করেছি সবগুলো এখানে দেখা যাচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন এফএক্স রাস্টারাইজ, অর্থাৎ রাস্টারাইজ যে ইফেক্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো রাস্টারাইজ কমান্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখানে পূর্বের সেই রাস্টারাইজের যে ডায়লগ বক্সটা সেটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা খুব সহজেই 20 পিটি যদি টাইপ করে দিই এবং ওকে করি, দেখো খুব সুন্দরভাবে এটা চারদিকে প্রসারিত হয়ে গেছে। এবং এখান থেকে আমরা যাবতীয় যত এডিটিং আছে রাস্টারাইজে সেটা আমরা এখান থেকে করতে পারবো। আমরা রেজলিউশন চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট না দিয়ে আমরা ট্রান্সপারেন্ট চাই তাও করতে পারবো এখান থেকে, এবং ইন্টিএলিসিং যেহেতু আমরা ব্যবহার করিনি এখান থেকে আমরা ইন্টিএলিসিং পুরোটাই ব্যবহার করতে পারবো, এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি চাই ব্যবহার করতে পারবো।
তো এভাবে আমরা যদি ইফেক্ট মেনু থেকে রাস্টারাইজটা ব্যবহার করি তাহলে আমরা নন ডিস্ট্রাকটিভ হয়ে এটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ একবার অ্যাপ্লাই করার পরে সেটাকে আমরা আনডু না করে পূর্ণ যদি এডিট করতে চাই তাহলে আমরা ইফেক্ট মেনু থেকে রাস্টারাইজ যে কমান্ডটা সেটা ব্যবহার করব। তাহলে আমরা অ্যাপারেন্স প্যানেল থেকে আমাদের প্রয়োগকৃত কমান্ডটাকে আমরা এডিট করে ব্যবহার করতে পারবো আমাদের প্রয়োজনে। তো এবার আমি এখানে লিস্টটাকে ডিলিট করে ফেললাম। ডিলিট করে এখানে যে অ্যাপারেন্স প্যানেলের যে কমান্ডগুলো আছে সেগুলোকে আমি এখানে ক্লিয়ার অ্যাপারেন্স, সবগুলো অ্যাপারেন্স আমি ক্লিয়ার করে ফেললাম। দেন টাইপ টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমি একটা কালার দিচ্ছি রেড। তাহলে আমি এখানে কিছু টাইপ করব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। পুনরায় আমি কালারটা দিয়ে আমি এখানে টাইপ করছি, বাংলা টাইপ করলাম। সাপোজ আমি এটাকে একটু ট্রান্সফর্ম করে বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এভাবে বড় করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে রেগুলার থেকে বোল্ড করে দিলাম যাতে আরো দেখতে সুবিধা হয়। এবার যদি আমরা সিলেক্টকৃত আর টাইপটাকে আমরা অবজেক্ট মেনুতে যাই এবং রাস্টারাইজ করি, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেয়া আছে, সিলেক্ট করা আছে। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে তো আমি এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে যদি ওকে করি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট চলে আসছে। কন্ট্রোল জেড, পুনরায় আমরা অবজেক্টে গিয়ে রাস্টারাইজে গিয়ে এখানে এন্টি-এলিয়াসিংটা যেটা রয়েছে সেটা দেখানোর জন্য আমি এখানে টাইপ করেছি যে টাইপ অপটিমাইজ। এখানে আর্ট অপটিমাইজ না দিয়ে যেহেতু টাইপের ক্যারেক্টার রয়েছে তাই আমরা টাইপ অপটিমাইজ এন্টি-এলিয়াসিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করব। দেন ওকে। এখানে যে ফন্টগুলো রয়েছে এটার চারপাশে যে কিনারাগুলো রয়েছে এগুলো অনেকটা স্মুথ দেখা যাবে এন্টি-এলিয়াসিং ব্যবহার করার ফলে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করছি। যদি আমরা এখানে পূর্বের মতোই টাইপ অপটিমাইজ ব্যবহার না করে নান দেই এবং ওকে করি তাহলে কিন্তু এই কাটা কাটা অংশটা বেশি দেখা যাচ্ছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অবজেক্ট মেনুর যে রাস্টারাইজ যে অপশনটা আছে সেটার মাধ্যমে আমরা কি কাজ করব। তো রাস্টারাইজ থেকে আমরা যদি এখানে কালার মডেলটা গ্রে স্কেল করে দেই তাহলে কিন্তু যত কালারফুল ইমেজ থাকুক না কেন বা আর্টওয়ার্ক থাকুক না কেন বা অবজেক্ট থাকুক না কেন সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে গ্রে স্কেল করার ফলে। এবং এখানে কালার মডেলের যে বিট ম্যাপটা আছে এই অপশনটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে দেখতে পাবো যে আমাদের আর্টওয়ার্কটা ডট ডট আকারে দেখা যাবে। তো এই অপশনটা কেন ব্যবহার করা হয় সেটা আমি এখনো বলতে পারছি না। ভবিষ্যতে দরকার হলে এটা সম্বন্ধে আমি আরেকটা টিউটোরিয়াল তৈরি করব। তো এখানে রেজুলেশনের অপশনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যে রেডিমেড রেজুলেশন গুলো আছে সেগুলো ছাড়াও যদি আপনারা আদার এখানে সিলেক্ট করে দেন দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো 120 রেজুলেশনে ব্যবহার করতে পারবেন। 120 টাইপ করে দিয়ে দেখুন 120 দেখা যাচ্ছে। যেহেতু বিটম্যাপ সিলেক্ট করা আছে সেহেতু তাই এখানে ডট ডট দেখা যাচ্ছে। আমি এখানে বিটম্যাপের জায়গায় পুনরায় সিএমআই কে সিলেক্ট করে দিলাম। এভাবে আমরা রাস্টারাইজের যে কমান্ডটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো আমি আবার বলছি যে রাস্টারাইজ কমান্ডটা অবজেক্ট মেনু থেকে ব্যবহার না করে ইফেক্ট মেনুর রাস্টারাইজ যে কমান্ডটা আছে এখান থেকে ব্যবহার করলে সুবিধা সবচেয়ে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যবহার করা ইফেক্ট মেনু থেকে রাস্টারাইজ কমান্ডটা ব্যবহার করলে আমরা অ্যাপারেন্স প্যানেলে গিয়ে সেটাকে এডিট করতে পারি। আমাদের প্রয়োজন হলে আমরা অ্যাপারেন্স প্যানেল থেকে সেটাকে এডিট করতে পারি। তাই ইফেক্ট মেনু থেকে রাস্টারাইজ কমান্ডটা ব্যবহার করা উত্তম। তো এই গেল রাস্টারাইজ যে কমান্ডটা রয়েছে সেটার ব্যবহার। এবার আমরা দেখব অবজেক্ট মেনুর যে ক্রিয়েট গ্রেডেড ইমেজ এর মাধ্যমে আমরা কি কাজ করতে পারি। তো আপনারা পূর্বের টিউটোরিয়ালে দেখেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি সবগুলো টুল নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। সেগুলো যারা পর্যায়ক্রমে দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে যে মেশ টুলটা আছে সেটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। সেটা দিয়ে আমরা কোনো অবজেক্টকে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসে সেখানে সেই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমরা সেই অবজেক্টটাকে কালার করতে পারি। যেমন আমি এখানে ইমেজটা যদি ড্র করি, আমি একটা কালার দিয়ে দিচ্ছি, নরমাল একটা কালার রেড। দেন আমি এখানে যদি ইমেজ টুলটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্সরটা ক্রসের দেখা যাচ্ছে। তো আমি ক্যাপস লকটা অফ করে দেওয়ার ফলে এরকম দেখা যাচ্ছে। তো আমি এখানে যেখানে ক্লিক করব সেখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে এবং এইভাবে কলাম এবং রো ওয়াইজ দুইটা রেখা দেখা যাবে। তো এভাবে আমি যদি যেখানে ক্লিক করব সেখানে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হবে। ঠিক আছে। এবং ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারবো। তো এখানে একটা ক্লিক করার পর একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো। আমি যদি একের অধিক সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই শিফট কি চেপে ধরবো কিবোর্ড থেকে। চেপে ধরে এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হলো। আবার এখানে যদি ক্লিক করি এটা সিলেক্ট হলো। দেখুন এবার এখানে কিন্তু আমরা একই সাথে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছি। সিলেক্ট করে নিয়ে আমরা এখন ফিল বক্স থেকে যদি কোনো কালার সিলেক্ট করে দেই, সাপোজ এখানে আমরা একটু ডার্ক কালার সিলেক্ট করে দিলাম।
দেখুন যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করেছি সেই অ্যাঙ্কর পয়েন্ট এখানে, সেই অ্যাঙ্কর পয়েন্টে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করছি। এটা আমি দেখিয়েছি যে মেশ টুল দিয়ে আমরা কিভাবে কোনো অবজেক্টকে কালার করতে পারি। তো সেম কাজটাই আমরা করতে পারি অবজেক্ট মেনুর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ডের মাধ্যমে। এটা একটু অ্যাডভান্স। অ্যাডভান্স এই জন্য বলছি, এটা রেডিমেড আকারে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট বা মেশগুলো চলে আসে। তো আমি এখানে একটা ড্রয়িং করছি প্রথমে, তারপরে আমি দেখাচ্ছি। তারপর আমি এখানে একটা এভাবে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটা ড্রয়িং করছি। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন একটা কলা আমি ড্রয়িং করেছি, অর্থাৎ ব্যানানা এখানে আমি ড্রয়িং করেছি। তো এখানে একটু এটাকে রিয়েল করে দিচ্ছি, আর একটু এখানে এটাকে এডিটিং করে দিচ্ছি। তো এভাবে আমরা একটা ব্যানানা এখানে ড্র করেছি। এটা সিলেক্ট অবস্থায় আমি এটা কালারটাকে একটু রিয়েল করার জন্য আমি সিমিলার কালার দিচ্ছি। তো হলদেটে কালারে কলা আমরা দেখতে পাই। তো এভাবে একরকম কালার কিন্তু থাকে না কলার, ঠিক আছে? এই কলাটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে আমরা এখানে মেশ টুলটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা এখানে মেশ অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি এভাবে, তাই না? করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে সেখানে আমাদের প্রয়োজন মতো শেড ব্যবহার করতে পারি কালারের, এবং তাহলেই সেটা রিয়েলিস্টিক দেখা যাবে। তো এটাকে আমরা একই কাজটা আমরা করব অবজেক্ট মেনুর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ডের মাধ্যমে। তো ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ডটা যখন আমরা অ্যাপ্লাই করব, সাথে সাথে এই ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশের যে ডায়লগ বক্সটা সেটা ওপেন হয়ে গেল, এবং এখানে দেখতে পাচ্ছেন রেডিমেড আকারে অনেকগুলো মেশ কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে, যেটা আমরা মেশ টুলের মাধ্যমে একটা একটা করে এখানে অ্যাপ্লাই করেছিলাম। সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এবং মেশ দেখা যাচ্ছে। তো এখানে রো ওয়াইজ কলাম ওয়াইজ এই ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশের যে ডায়লগ বক্সটা আছে সেখানে দেখা যাচ্ছে রোজ দেখা যাচ্ছে 8 এবং কলামে দেখা যাচ্ছে 6 এবং অ্যাপারেন্স দেখা যাচ্ছে টু সেন্টার, অর্থাৎ সেন্টারটা লাইট হয়ে যাবে এবং যে এজ আছে এজের দিকে যে কালারটা থাকবে সেটা গাঢ় দেখা যাচ্ছে। আবার যদি এটাকে আমি টু এজ দেই তাহলে এজের দিকটা লাইট দেখা যাচ্ছে এবং মিডলে দেখা যাচ্ছে কালারটা ডিপ, এবং ফ্ল্যাট দিলে ফ্ল্যাট কালার দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা রিয়েল কালার ছিল সেটাই দেখা যাচ্ছে। এবং এখানে রোজ এবং কলামের যে রহস্যটা সেটা আমি বলছি। রোজের ঘরে এখানে 8 টাইপ করা আছে। তো আমরা যদি এখান থেকে রোজ গণি 1 2 3 4 5 6 7 8, 8টা রো আমরা দেখতে পাচ্ছি। এবং কলাম যদি আমরা গুনি 1 2 3 4 5 6, 6টা কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হিডেন অবস্থায় আছে কিছু কিছু কলাম এখানে এই অবজেক্টের যে বর্ডার আছে বর্ডারের সাথে মিলে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না হয়তো। 1 2 3 4 5 6, তো 6টা আছে কিন্তু এখানে, যে এখানে দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে রোজ এবং কলাম আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে রোজটা বেশি দেখা যাচ্ছে, আমি এটা কমিয়ে তারপর 6 করে দিলাম, এবং কলাম আমি 6 এর জায়গায় 4 করে দিলাম। দিয়ে প্রিভিউটাকে আনচেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার রোজ এবং কলামের পরিমাণ এখানে কম দেখা যাচ্ছে। এই ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে রোজ এবং কলাম আমরা আমাদের আর্টের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আর্টটাকে আমরা কি ধরনের ড্রয়িং করেছি বা কি অবজেক্ট এখানে ড্র করেছি সেটাকে কি রকম কালার করতে হবে তার উপর নির্ভর করে রোজ এবং কলাম কটা থাকবে, যেটা আমরা গ্রেডিয়েন্ট মেশ দিয়ে করেছি। তো প্রাইমারি স্টেজে এই গ্রেডিয়েন্ট মেশটা ব্যবহার করাটা শ্রেয়। তো যখন আমরা ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ডটা ব্যবহার করব সেটা কিন্তু অনেক, তো বুঝতেই পারছেন এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, যে কয়টা রো ব্যবহার করবেন, কয়টা কলাম ব্যবহার করবেন, কোথায় কোথায় কালার কিরকম দিবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার অভিজ্ঞতার উপর। আপনি কতটুকু বুঝতে পারছেন যে কোথায় কিরকম কালার দিবেন, আপনি কতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন গ্রেডিয়েন্ট মেশ ব্যবহার করার ক্ষেত্রে, তার উপরে নির্ভর করছে আপনি কয়টা রো নেবেন, কয়টা কলাম নেবেন তার উপরে। তো আমি এখানে সাপোজ দেখানোর জন্য রো 6টা কলাম 4টা নিয়েছি এবং অ্যাপারেন্স ফ্ল্যাটই দিয়েছি। ওকে, তো আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে শিফট কি চেপে ধরে এখানে আমি এই 4টা অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করে নিয়ে আমি এখানে কালার প্যানেল থেকে এখানে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, কালচে গ্রিন, জাস্ট এরকম একটা শেড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
এবং এখানে যে বোটার অংশটা আছে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট আমার পছন্দ মতো সিলেক্ট করে নিলাম। জাস্ট আপনার আমি যেটা বললাম যে অবজেক্টের যে কালার আছে সেই কালারের উপর নির্ভর করে এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট মেশটা ব্যবহার করবেন। দেন ওকে, তো এরকম দেখুন এখানে ডিপ দেখা যাচ্ছে, এরকম কিন্তু কলা থাকে না। তো এখানে নিশ্চয়ই আমি পারদর্শী না, তাই এই কালারটা আমি ঠিকভাবে করতে পারছি না। তো যাই হোক, তো আমি এখানে বেশি হয়তো গ্রেডিয়েন্ট মেশ সিলেক্ট করে নিয়েছি। আমি এখানে পুনরায় নতুনভাবে গ্রেডিয়েন্ট মেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে আমি লাইট গ্রিন কালার দিচ্ছি, এইভাবে একটা কালার দিলাম। তো চাচ্ছি যেটা একটু ডিপ হলে ভালো হতো, আমি একটু ডিপ কালার দিচ্ছি জাস্ট এই। মিডলে একটু নিচের দিকে একটু শ্যাডো থাকে, তো আমি এখানে শ্যাডোটা দেওয়ার জন্য এখানে নিচের কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, হয়তো হয়নি, আমি পুনরায় সিলেক্ট করছি, শিফট কি চেপে ধরে ধরে। তো এইসব ক্ষেত্রে আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনি বুঝতে পারবেন বিভিন্ন অবজেক্ট নিয়ে বা বিভিন্ন ইমেজ দিয়ে যখন আপনি এটাকে ট্রেসিং করে ইমেজটা দেখে দেখে হুবহু যদি কালার করতে যান তখন আপনার এক্সপিরিয়েন্সটা আরো বাড়বে আমি মনে করি। এইভাবে আমি কালার করলাম, দেখুন এটা অনেকটা ব্যানানার মতো সে দেখা যাচ্ছে। তো আরো নিখুঁত করতে চাইলে আমি যেটা বললাম প্র্যাকটিসের দরকার আছে। তো যত প্র্যাকটিস করবো তত আমি এডিএন মেশটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতাম। যাই হোক, আমি বোঝানোর জন্য এটা করেছি। এভাবে আপনি বিভিন্ন রকম শেপকে যখন আপনি কালার করবেন তখন আপনি এখান থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই অপশনটা ব্যবহার করতে পারেন। একটা অবজেক্টের উপরে আমরা একবারই ব্যবহার করতে পারবো। দেখুন একবারে অ্যাপ্লাই করার পরে এখানে কিন্তু ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই অপশনটা এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন যদি চাই যে এখানে যে গ্রেডিয়েন্ট মেশগুলো আছে সেগুলোকে এডিটিং করব, যেহেতু অবজেক্ট মেনুর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ডটা এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে একবার অ্যাপ্লাই করার পরে, তো আমরা এই গ্রেডিয়েন্ট মেশগুলোকে এডিটিং করার জন্য মেশ যে টুলটা আছে সেটার সাহায্য নিতে পারি। তো মেশ টুলটা অ্যাক্টিভ করার পরে আমরা যদি অ্যাঙ্কার পয়েন্টের উপরে কার্সরটা নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে কার্সরের নিচে প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এখন আমরা গ্রেডিয়েন্ট মেশ এখানে অ্যাড করতে পারবো। আর যদি গ্রেডিয়েন্ট মেশ এখানে কমাতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করব, অল্টার কি প্রেস করে দেখুন আমরা যখন অল্টার কি প্রেস করার পরে যখন অ্যাঙ্কার পয়েন্টের উপর কার্সরটা আনছি তখন আমাদের কার্সরের নিচে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা যদি ক্লিক করি তাহলে সেই গ্রেডিয়েন্ট মেশটা এখান থেকে ডিলিট হয়ে গেল। আমরা অ্যাড করতে চাইলে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেল এবং তার সাথে কালারও অ্যাড হলো। যেহেতু এখানে ফিল বক্সে যেহেতু কালার সিলেক্ট করা আছে সেই কালারটা এখানে দেখা যাচ্ছে, তো আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা একটু রেডিশ কালার দেই জাস্ট এই। এভাবে আমরা মেশ টুলের মাধ্যমে বিভিন্ন মেশ পয়েন্টগুলোকে আমরা এখান থেকে অ্যাড করতে পারি অথবা ডিলিট করতে পারি অল্টার কি চেপে ধরে। অল্টার কি চেপে ধরে যখন আমরা মাইনাস চিহ্ন দেখা যাবে কার্সরের নিচে তখন ক্লিক করলে সেই গ্রেডিয়েন্ট পয়েন্টটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং অ্যাড করতে চাইলে আমরা স্বাভাবিকভাবেই কার্সরের নিচে প্লাস পয়েন্ট থাকা অবস্থায় যেখানে আমরা অ্যাড করতে চাই সেখানে ক্লিক করবো, সেখানে এভাবে অ্যাড হয়ে যাবে। এখানে পূর্বের মতোই আমরা এখানে একটা কালার দিচ্ছি, এখানে একটু আমরা ডার্ক গ্রিন কালার দিচ্ছি। এভাবে আমরা এটাকে এডিটিং করতে পারি, অথবা এই কালারটাকে আমি অন্য একটা কালার দিচ্ছি ব্রাউনিশ কালার। তো এভাবে আমরা গ্রেডিয়েন্ট মেশ যে অ্যাপ্লাই করেছিলাম গ্রেডিয়েন্ট মেশ কমান্ডের মাধ্যমে সেই মেশগুলোকে এডিটিং করার জন্য মেশ টুলটা অ্যাক্টিভ করে সেটাকে এডিটিং করতে পারি। তো কোনো অবজেক্টকে আমরা যদি সুন্দরভাবে কালার করতে চাই তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট মেনুর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এই কমান্ডটা এবং তার সাথে টুল প্যানেল থেকে মেশ টুলটা এই দুটো যদি একসাথে ব্যবহার করি তাহলে আমরা সেই অবজেক্টটাকে নিখুঁতভাবে রিয়েলিস্টিক কালার করতে পারবো। তো এটা অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার। তো আপনারা বিভিন্ন রকম ইমেজ নিয়ে সেটাকে ট্রেসিং করে সেই ইমেজটা কীরকম কালার সেটা দেখে দেখে গ্রেডিয়েন্ট মেশ অ্যাপ্লাই করবেন এবং এডিটিং করার জন্য মেশ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে অল্টারকে চেপে ধরে যখন কার্সরের নিচে মাইনাস চিহ্ন দেখা যাবে তখন অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার সাথে সাথে সেই গ্রেডিয়েন্ট মেশটা ডিলিট হয়ে যাবে। এবং অ্যাড করার জন্য অল্টারকে ছেড়ে দিয়ে ফ্রিলি যখন কার্সরের নিচে প্লাস পয়েন্ট দেখা যাবে তখন অবজেক্টে যে কোনো স্থানে ক্লিক করলে নতুন একটা গ্রেডিয়েন্ট মেশ অ্যাপ্লাই হয়ে যাবে এবং ফিল কালার বক্সে যে কালারটা থাকবে সেই কালারটাই তখন সেখানে অ্যাপ্লাই হবে। তো এভাবে আমরা গ্রেডিয়েন্ট মেশ যে কমান্ডটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি।
আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমি ক্রিয়েট অবজেক্ট মোজাইক এবং ফ্লাটার ট্রান্সপারেন্সি এই দুইটা কমান্ড নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।